প্রতিদিন অনলাইনে শত শত কোটি টাকার লেনদেন হলেও চট্টগ্রাম বন্দরে নেই কার্যকর সাইবার নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো সময় বিপর্যয়ের আশঙ্কা। নদ নদীতে লবণাক্ত পানি বেড়ে যাওয়ায় ভোলা চরাঞ্চলে গোখাদ্যের সংকট, বিপাকে কৃষক। এবং 3 দশকেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যোগ হয়নি দেশের কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন। শর্ত পূরণ না করায় বাদ পড়েছে লালবাগ কেল্লার মতো স্থাপনা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। দর্শক, অর্থ বাণিজ্যের নিয়মিত খবরে যাওয়ার আগে জেনে নেব জাতীয় কিছু খবর। আদালত অবমাননার অভিযোগে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের নিঃশর্ত ক্ষমার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ক্ষমার আবেদনের শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে 2 মন্ত্রীকে 50,000 টাকা করে জরিমানা করেন। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 20 মার্চ 2 মন্ত্রীর আদালত অবমাননার বিষয়ে শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আজকের এই দিন ধার্য করে দেন। এদিন আপিল বিভাগের নির্দেশে আদালতে হাজির হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও খাদ্যমন্ত্রী। আদালত অবমাননার বিষয়ে পুনরায় নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন খাদ্যমন্ত্রী। যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলার রায় নিয়ে সংশয় এবং প্রধান বিচারপতি সম্পর্কে মন্তব্য করায় গত 15 মার্চ খাদ্যমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কুমিল্লা অভিমুখে রোড মার্চ করছে গণজাগরণ মঞ্চ। সকালে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বর থেকে এই রোড মার্চ শুরু হয়। মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, জনসমর্থন সৃষ্টির লক্ষ্যে কুমিল্লা যাওয়ার পথে বিভিন্ন স্থানে সভা করা হবে। প্রথম সভাটি হবে রাজধানীর সাইনবোর্ড এলাকায়। এরপর পর্যায়ক্রমে চিটাগাং রোড, দাউদকান্দি, গৌরীপুর, নিমসার, ময়নামতি, মহাসড়ক মোড়ে এবং সবশেষে কুমিল্লার কান্দির পাড়ে সমাবেশের মাধ্যমে এই রোড মার্চ শেষ হবে। রোড মার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের মুখপাত্র ইমরান সরকার ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সমাজ, রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা ধর্ষকদেরকে এই বার্তা দিতে পারেনি যে এটা সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ এবং এটি একটি মানবতা বিরোধী অপরাধ। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে, যৌন নিপীড়নও একই অবস্থায় আছে। তাই আমরা মনে করেছি যে আমাদের এই ধর্ষণ এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে এমনভাবে দাঁড়ানো উচিত যাতে পুরো সমাজ যাতে একসাথে আমরা এই মহামারী থেকে আমরা রক্ষা পেতে পারি। জিজ্ঞাসাবাদের নামে গভীর রাতে তনুর পরিবারের সদস্যদের বাসা থেকে তুলে নেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী ও অপরাধ বিজ্ঞানীরা। হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে যখন প্রতিবাদের ঝড়, তখন বিষয়টি ধামাচাপা দেওয়া হতে পারে বলেও আশঙ্কা রয়েছে তাদের। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের পাশাপাশি এর সঙ্গে প্রভাবশালী যারাই জড়িত থাকুক তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত দেখুন জুনায়েদ আল হাবিবের প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে রাজপথ, শহরের সীমানা পেরিয়ে পাড়া মহল্লা, এমনকি রাজনৈতিক পরিচয় ভুলে সবাই যখন তনু হত্যার বিচারের দাবিতে সোচ্চার, তখন সন্দেহভাজন হিসেবেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। উল্টো জিজ্ঞাসাবাদের নামে গভীর রাতে তার পরিবারের সদস্যদের বাসা থেকে তুলে নেয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে, মধ্যরাতেই কেন জিজ্ঞাসাবাদ করতে হবে তাদের। সন্তানহারা পরিবারটির সঙ্গে এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে মানবাধিকার কর্মী ও অপরাধ বিজ্ঞানীরা বলছেন, দেশবাসী জানতে চায় কি ঘটেছিল তনুর সঙ্গে, আর মূল ঘটনা ধামাচাপা দিতে একটি গোষ্ঠী তৎপর কিনা সেটাও প্রশ্ন তাদের। হত্যাকাণ্ড যেখানে প্রতিরোধ করতে পারেনি, সে যখন চরম পাশবিক নির্যাতনের শিকার হলো, সেটা যখন প্রতিরোধ করতে পারেনি, অথচ সেই ভিকটিম পরিবারকে আবার গভীর রাতে তুলে নিয়ে আসা, আমি হতবাক হয়ে যাই যে এই ধরনের, এটিও এক ধরনের
নির্যাতনের ঘটনা। প্রথমত এটা পুলিশকে দিয়ে করানো যেত, দ্বিতীয়ত হচ্ছে কমপ্লিকেটেড কেস মনে করেন ইনভেস্টিগেশনের প্রয়োজনে যদি লাগেও আপনি এটা দুপুরবেলা বা সকালবেলা এটা আসতে পারেন। এটার মধ্য দিয়ে একটা সিম্বলিক মিনিং সাধারণ মানুষের কাছে যায় যে রাষ্ট্র খুবই ক্ষমতাশালী এবং এটা আপনি যদি কোনো কিছু বিচার চান সেক্ষেত্রে হয়তো একটা বাধা তৈরি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, যদি আইন শৃঙ্খলা বাহিনীর কেউ এর সঙ্গে জড়িত থাকে, এর দায়ভার পুরো বাহিনী না নিয়ে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিত। সরকারের তরফ থেকে যদি বক্তব্য, স্পষ্টতর কোনো বক্তব্য না পাওয়া যায়, জনমনের যে শঙ্কা, যে সন্দেহ, যে প্রশ্নগুলি উদ্রেক হয়েছে, এটা জনমনে এক ধরনের অসন্তোষের জন্ম দিবে। যেহেতু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওই রকম ভালো না, আমরা ধরেই নেই যে রাষ্ট্রের কাছ থেকে সে বড় রকম পাবে না। সাফল্য নিজেদের ঝুলিতে নিতে বিভিন্ন বাহিনীর মধ্যে যে অসুস্থ প্রতিযোগিতা তা বন্ধ করার তাগিদ দিয়ে বিশ্লেষকরা বলছেন, সমস্যার সমাধানে আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে একে অপরের সম্পূরক হিসেবে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। এবারে টি-20 বিশ্ব আসরের খবর। ভারতে ওয়ার্ল্ড টি-20 মিশন শেষে আজ দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টাইগাররা। এশিয়া কাপের ফাইনালে খেলার সুখস্মৃতি নিয়ে বিশ্ব আসরে গিয়ে প্রথম রাউন্ডে টাইগাররা দুর্দান্ত খেললেও সুপার 10 পর্ব ছিল বেশ হতাশার। দু একটি ম্যাচে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত কোনো ম্যাচেই জয় পায়নি মাশরাফির দল। বিশ্ব আসরের মাঝপথে তাসকিন ও সানির বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক ওঠায় সুপার 10-এ দলের কম্বিনেশন সাজাতে হিমশিম খেতে হয় দলকে। সুপার 10-এ ভারতের বিপক্ষে শেষ বলে হার হতাশার হলো পুরো আসরে দলের পারফরমেন্স ও ক্রিকেটারদের লড়াকু মনোভাবে সন্তুষ্ট অধিনায়ক মাশরাফি। আর এবারের বিশ্বকাপে প্রাপ্তি হিসাবে টি-20-তে নিজেদের ভিত্তি তৈরি করাটাকেই বড় করে দেখছেন নরাল এক্সপ্রেস। টি-20 ক্রিকেটের আমি মনে করি আমরা একটা বেস তৈরি করতে পেরেছি এবং একটা জিনিস যে আমরা এখন আশা করি যে প্লেয়ারদের ভিতরে এই মাইন্ড সেটআপটা তৈরি হওয়া উচিত এবং আমার বিশ্বাস হবে যে এখন থেকে আমরা যাদের এগেনস্টেই খেলি না কেন, হয়তো বা ছোটোখাটো ভুল না করলে আমাদের সাথে জিততে একটু কঠিন হবে। আপনি যদি বিশ্বাস করেন তখন আপনি অবশ্যই যে কোনো টিমের সাথে ভালো খেলতে পারবেন, যেটা আগে আমরা কখনো টি-20-তে পারিনি। দেশবাসী সবসময় ওনারা সাথে ছিলেন আমাদের, আমরা ভেরি ডিসঅ্যাপয়েন্টেড এবং ওনারাও অবশ্যই খুব কষ্ট পেয়েছে যে আমরা অ্যাটলিস্ট ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা আমরা ওইখান থেকে হেরে গিয়েছি। সো আমি অবশ্যই আশা করব যে আমাদের যেভাবে ওনারা সাপোর্ট করেছে সবসময়, অনেক খারাপ লাগা সত্ত্বেও আমাদেরও অনেক খারাপ লাগছে অ্যাটলিস্ট ওই ম্যাচটা আমরা জিততে পারিনি। আমি আশা করি যে ইনশাল্লাহ আমরা সামনে আরও ভালো কঠিন ম্যাচ ইনশাল্লাহ জিতবো এবং এর থেকে আরো ভালো সময় ইনশাল্লাহ আমাদের এই প্লেয়াররাই দিবে, এটা আমার বিশ্বাস। দর্শক, এবারে ফিরছি নিয়মিত অর্থ বাণিজ্যের প্রসঙ্গে। দেশের প্রধান সামুদ্রিক বন্দরের সূত্র ধরে চট্টগ্রামে প্রতিদিনই অনলাইনে হয় শত শত কোটি টাকার লেনদেন। দেশের রাজস্ব আদায়ের অন্যতম প্রধান ক্ষেত্র এই বন্দরনগরী, কিন্তু এখানে গড়ে ওঠেনি কার্যকর সাইবার নিরাপত্তা ব্যবস্থা। এ অবস্থায় এখানে যে কোনো সময় বিপর্যয়ের আশঙ্কা তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম বন্দরের সূত্র ধরে বছরে অন্তত 25,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে কাস্টম হাউস। এছাড়া এখানে বড় বড় 100-র বেশি শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেখানে শত শত কোটি টাকার লেনদেন হয়। আর রাজস্ব আদায় থেকে শুরু করে সব লেনদেনই হয়ে থাকে অনলাইনে। তবে হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির প্রেক্ষিতে উঠে এসেছে এখানকার সাইবার সিকিউরিটির বিষয়টি। এই ক্রাইমটা বন্ধে আমাদের আসলে স্পেশালাইজড কোনো ইউনিট আমরা তৈরি করিনি। যাদের এই বিষয়ে জ্ঞান আছে তাদেরকে নিয়ে এসেই আমরা ডিবিতে কিছু তাদেরকে সংগঠিত করেছি এবং তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে। সাইবার অপরাধের বিচারের জন্য দেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনালটি ঢাকায়, তাই যে কোনো সাইবার সংক্রান্ত সমস্যার সমাধানে সবাইকে ঢাকামুখী হতে হয়। যেগুলা সাইবার অপরাধের জন্য খুবই এসেনশিয়াল, সেই সমস্ত জিনিসগুলোতে ইউনিট না থাকার কারণে পূরণ করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় হ্যাকারদের প্রতিরোধে দক্ষ এবং কার্যকর সাইবার সিকিউরিটি সিস্টেম গড়ে তোলার কথা বলছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। যতই ডিজিটালাইজেশন বাড়ছে ততই কিন্তু হ্যাক করার ইয়াটা বাড়ছে, আশঙ্কাটা বাড়ছে। তাহলে যেটা হবে, হ্যাকাররা ধীরে ধীরে কিন্তু আমাদের ব্যাংক ধরতে পারে। যে কোনো ধরনের সাইবার অপরাধের জন্য এখানে যে ধরনের অবকাঠামোগত সুবিধা থাকা দরকার, ঢাকার সাথে সাথে চিটাগং একসাথে শুরু করা দরকার। আর্থিক খাতে যেই ধস, এখন মানুষের যে আস্থা নষ্ট হয়েছে, বাণিজ্য খাতে যদি নষ্ট হয়ে যায় তাহলে আসলে
বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ধরনের ছাপ ফেলবে। বাংলাদেশের সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলোর 500-র বেশি শাখার পাশাপাশি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের শাখা রয়েছে। নগরী ও জেলার বিভিন্ন স্থানে রয়েছে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ও। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, আদালত অবমাননার দায়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও খাদ্যমন্ত্রীর ক্ষমা প্রার্থনা নামঞ্জুর করেছেন আদালত। আর এই মুহূর্তে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ব্রিফ করছেন অ্যাটর্নি জেনারেল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেদিন এই মামলার রায় হয় সেদিনই এই দুজন মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। আদালত সব প্রণোদিত হয়ে এই রুল জারি করেছিলেন। সেই রুল জারির পরিপ্রেক্ষিতে আমাদের দুজন মাননীয় মন্ত্রী আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে তারা ক্ষমা ভিক্ষা চেয়েছেন এবং তাদের পক্ষে তাদের বিজ্ঞ আইনজীবীরাও আদালতে তাদের দোষ স্বীকার করে আদালতের নিকট তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য প্রার্থনা করেছেন। কিন্তু আদালত আজকের যে সংক্ষিপ্ত আদেশে বলেছেন যে অপরাধের গুরুত্বটা এতই বেশি তারা এই যে তাদের ক্ষমার প্রার্থনা করে যে দরখাস্ত দিয়েছেন সেটা তারা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছেন। ইংরেজিতে বলেছেন আনএবল টু অ্যাকসেপ্ট দি মার্সি পিটিশন, এবং তাদেরকে দোষী সাব্যস্ত করে দুজন মাননীয় মন্ত্রীকেই 50,000 টাকা জরিমানা করেছেন এবং জরিমানার অর্থ আগামী 7 দিনের ভিতরে ইসলামিক আই হসপিটাল এবং লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। এবং এই 7 দিনের ভিতরে জরিমানার অর্থ জমা না দিলে তাদেরকে 1 সপ্তাহের জন্য বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে বলে দণ্ড লাভ করতে হবে বলে তারা উল্লেখ করেছেন। কোর্ট বলেছেন যে এই গোল টেবিল বৈঠকে অনেকেই নানা রকম বক্তব্য করেছেন, তবে সবার বিরুদ্ধে তারা কোনো রুল ইস্যু করেননি নানা দিক বিবেচনা করে। এবং দুজন মন্ত্রী যেহেতু তারা শপথ নিয়েছেন যে সংবিধান এবং আইনের শাসনকে ঊর্ধ্বে তুলে ধরবেন এবং রক্ষা করবেন, সেই জন্য যেহেতু তাদের সাংবিধানিক দায় দায়িত্ব আছে বিচার বিভাগের মর্যাদা রক্ষার জন্য, সেই জন্য এই দুজনের উপরে রুল ইস্যু করা হয়েছিল। এবং আজকে এই দুজনের ব্যাপারেই শুধু আদেশ দেওয়া হলো এবং ওনারা উল্লেখ করলেন যে অন্ততপক্ষে এই আদেশের পরিপ্রেক্ষিতে সারা দেশবাসী বুঝতে পারবে যে আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করা কোনো নাগরিকের পক্ষেই উচিত না। এই হলো মেসেজ যে রাষ্ট্রের সর্বোচ্চ পদে নিয়োজিত দুজন মাননীয় মন্ত্রী তাদেরকেও আদালত কোন রকম ছাড় দেননি। সুতরাং অন্যান্য নাগরিক যারা আছেন তাদের পক্ষেও এটা বুঝে নেওয়া সম্ভব হবে যে আদালত অবমাননার ফল কি হবে। এই ধরনের ঘটনা কি দুজন মন্ত্রীর বিরুদ্ধে কন্টেম্প রুল ইস্যু হয়েছে এবং জরিমানা হয়েছে, এই ধরনের ঘটনা কি আগে ঘটেছে বা আপনার পেশাগত? আমার মনে হয় একজন মন্ত্রীর ব্যাপারে ঘটেছিল, জনাব হাবিবুল্লাহ খান, তার সঙ্গে। এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না, তার কারণ এটা সংবিধানের এই ব্যাপারে বিস্তারিত কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। তবে বিষয়টি নৈতিকতার সাথে জড়িত। এটা সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। ওকে স্যার, কোর্ট বলেছেন যে টাকা পয়সার লেনদেনের ব্যাপারে কিছু যুদ্ধাপরাধের মামলাকে কেন্দ্র করে, এবং তারা বলেছেন যে আমরা জাজমেন্ট এগুলো ক্লিয়ার করে দিব। আসলে ওটা কি বোঝাতে চেয়েছেন মন্ত্রিসভা? আদালত বুঝাতে চেয়েছেন, আমি যা বুঝি সেটা সব রায়টা না পেলে তো বুঝবো না। তারা মামলাটা কন্ডাক্ট করার সময় যেটা আমি বুঝেছি যে ওনারা প্রসিকিউশনের উপরে চরম অসন্তুষ্ট ছিলেন এবং ইনভেস্টিগেটিং এজেন্সির উপরেও অসন্তুষ্ট ছিলেন। এবং এই ব্যাপারে এখন ওনারা রায়ে বিস্তারিত রায়ে কি উল্লেখ করেন
সেটা না দেখে তো আগে ভাগে কিছু বলা আমার পক্ষে উচিত হবে না, সম্ভবও না। থ্যাংক ইউ। 7 দিন মানে আগামীকাল একদিন হবে, তারপরের দিন 2 দিন হবে, এইভাবে গুনে 7 দিনের ভিতরে না সরল দিয়ে দিচ্ছে। এটা তো তারা আদালতে উপস্থিত ছিলেন, তাদের আইনজীবীরা ছিলেন, সুতরাং এটা আজকে থেকেই দিনটা গণনা করতে হবে। এটা খুব সম্ভবত এর সাথে হ্যাঁ 10 টাকা না জরিমানা। স্যার আপনি একজন সিনিয়র আইনজীবী হিসেবে, আপনি কি মনে করেন যে স্যার নৈতিকভাবে তাদের মন্ত্রিত্ব থাকতে পারে? এই ব্যাপারে কোনো কমেন্ট আমি করব না, মনে হয় না। দর্শক, আদালত অবমাননার দায়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও খাদ্যমন্ত্রীর ক্ষমা প্রার্থনা নামঞ্জুর করেছেন আদালত। আর এই মুহূর্তে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সে বিষয়ে ব্রিফ করছিলেন অ্যাটর্নি জেনারেল। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। রক্ষণাবেক্ষণের অভাব, ঐতিহ্যের গুরুত্ব উপস্থাপনে ব্যর্থতা এবং আইন সংশোধন না করায় দীর্ঘ 31 বছরেও দেশের নতুন কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি। বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থতার কারণে অন্তর্ভুক্তি সম্ভাব্য তালিকা থেকে বাদ পড়েছে লালবাগ কেল্লা এবং হলুদ বিহারের মতো মূল্যবান নিদর্শনও। আর বিশেষজ্ঞরা বলছেন, প্রত্নসম্পদ বিশ্ব ঐতিহ্যের অংশ হলে পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হতো। বিস্তারিত দেখুন হাজেরা শিউলির প্রতিবেদনে। 1985 সালে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত হয় নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার ও বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। এরপরে দীর্ঘ সময় পার হলেও কার্যকর উদ্যোগ না থাকায় সুলতানি, মোগল, ব্রিটিশ সহ বিভিন্ন আমলের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে থাকা মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইউনেস্কোর তালিকাভুক্ত হতে পারেনি। এজন্য বিদ্যমান আইন সংশোধন না করা, ঐতিহ্যের গুরুত্ব উপস্থাপন ও যথাযথভাবে সংরক্ষণে ব্যর্থতাকে দায়ী করেছেন প্রত্নতত্ত্ববিদরা। একটা জিনিস থাকলেই হলো না, সে কতটা গুরুত্ব ধারণ করে ঐতিহাসিকভাবে তার একটা উপস্থাপনার দরকার আছে। সে উপস্থাপনার আমাদের ঘাটতি আছে এবং প্রতিনিয়ত ধ্বংসযজ্ঞ চলছে কোন না কোনো ভাবে, সেগুলো আমরা প্রতিহত করতে পারছি না। ফলে সেই সম্পদ আমি কেমন করে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার জন্য যথাযথ জায়গায় উপস্থাপন করব। এর মধ্যে 1997 সালে মহাস্থানগড়, কান্তজি মন্দির, ময়নামতি, লালবাগ দুর্গ ও হলুদ বিহার সহ 5টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রাথমিক প্রস্তাব পাঠানো হয়, কিন্তু বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বাদ পড়েছে লালবাগ ও হলুদ বিহার। বর্তমানে চূড়ান্ত মনোনয়নের জন্য মহাস্থানগড়ের নথিপত্র তৈরি কাজ চললেও বাকিগুলোর কোনো অগ্রগতি নেই। কিছু আনুষঙ্গিক কাজ রয়েছে, সেগুলো সম্পন্ন করতে হবে, যেমন একটা অর্ডিন্যান্স, তারপরে অ্যাক্ট রিভাইজ এবং অন্যান্য যে গেজেট নোটিফিকেশনগুলো ইন্ডিভিজুয়ালি করতে হবে। এরকম একাধিক বহু শর্ত দিয়েছে, সেই শর্তগুলো ফিল আপ করার পরেই নমিনেশন রেশিওটা যদি ফাইনাল করা হয় তারা বিবেচনা করবেন। অথচ প্রাকৃতিক সৌন্দর্য ও প্রত্ন পর্যটনের সমন্বয়ে প্যাকেজ ট্যুর করা গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হতো বলে মনে করেন প্রত্নতত্ত্ববিদরা। আমাদের যে ইনকামগুলো রয়েছে, এই ইনকামগুলোই যদি আমাদের ওই সাইটগুলো উন্নয়নের কাজে ব্যয় হয়, তাহলে আমার মনে হয় ওই প্রত্নতত্ত্ব নিদর্শনগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারবো। তাতে দেশ বিদেশের মানে যারা পর্যটক রয়েছে, গবেষক রয়েছে, তারা আকৃষ্ট হবে এবং আমি মনে করি যে সারা ওয়ার্ল্ডে বাংলাদেশ হবে পর্যটনের শ্রেষ্ঠ লীলাভূমি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে, প্রত্নতত্ত্ব ঐতিহ্য আইন 2012 সংসদে পাশের অপেক্ষায় আছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, টানা 4 দিন বন্ধ থাকার পর আজ থেকে স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। আর এই মুহূর্তে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে টেলিফোনে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি। বাপি, ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম আজ কেমন দেখছেন? মাহমুদ, আমাদের ভোমরা স্থলবন্দরের কার্যক্রম আজ থেকে টানা 4 দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে। ভারতের হিন্দু সম্প্রদায়ের দোল পূজা ও হোলি উৎসব এবং বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টানা 4 দিন বন্ধ ছিল। আজ থেকে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। উভয় দেশের ব্যস্ত স্টেশনের কর্মকর্তারা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েই গত বুধবার থেকে ভোমরা বন্দরে এই কার্যক্রম বন্ধ করে রাখে। ওপারে আমদানির অপেক্ষায় প্রায় 500-700 আমদানি পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে, লাইনে রয়েছে, তারা পর্যায়ক্রমে ঢুকতেছে। ধারণা করা হচ্ছে যে আজ 400-500 ট্রাক আমদানি হবে
এ ব্যাপারে আমরা ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার শরীফ আলামিন সাহেবের সাথে কথা বললে উনি আমাদেরকে জানান যে টানা 4 দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে এবং এখানকার শ্রমিক কর্মচারী সবাই যেন প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে। ব্যস্ত সময় কাটাচ্ছে এখানকার প্রতিটি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। মাহমুদ ভাই। দর্শক, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দিয়েছিলেন আমাদের প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি। আমরা এখন চলে যাব হিলিতে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী শফিকুল ইসলাম। জানতে চাইবো তার কাছে বন্দরের কার্যক্রম সম্বন্ধে। শফিক, আজকে বন্দরের কর্মব্যস্ততা কেমন দেখছেন আপনি? ধন্যবাদ মাহমুদ। টানা 3 দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম। গত বৃহস্পতিবার ছিল হিন্দু সম্প্রদায়ের দোলযাত্রা উৎসব, শুক্রবার সরকারি ছুটি, গতকাল ছিল 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই 3 দিন পার করার পর আজ থেকে শুরু হয়েছে বন্দরের কার্যক্রম। সকাল থেকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করায় লেবার, শ্রমিক, কর্মচারী এবং সকলে মধ্যে একটা প্রাণ চাঞ্চল্যতা শুরু হয়ে গেছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বিশেষ করে একটা হিল স্থল বন্দরে কিন্তু বাজার রয়েছে, যেটা অন্য বন্দরে আছে কিনা জানি না। তো হিল স্থল বন্দরে বিশেষ করে কাঁচা পণ্য আমদানি রপ্তানি এবং এখানে আড়ত রয়েছে যেখানে প্রতিদিন কোটি কোটি টাকা পণ্য কেনা বেচা হয়। আসলে সেই আড়তগুলো এখনো জমে ওঠেনি। তো আরেকটা বিষয় রয়েছে যে বিশেষ করে যে হিল স্থল বন্দরে অনেক সিএনএ কর্মচারীরা কিন্তু বেকারও হয়ে গেছে। বিগত সময় যে পরিমাণ এখানে রাজস্ব আসতো, ভারত থেকে পণ্যবাহী ট্রাক আসতো, আসলে দীর্ঘদিন থেকে এখানে কোনো প্রকার ফল আমদানি হয় না। তো আসলে ফল না আসার কারণে অনেক পেরিশেবল আইটেম এখানে আসে না, যে কারণে অনেক সিএনএ কর্মচারী, অনেক অফিস বন্ধ হয়ে গেছে, তারা বেকার মানবতা জীবনযাপন করছেন। তা আসলে সে সূত্রে ধরে তো কাস্টমার অনেক রাজস্ব কম পাচ্ছে, যেহেতু ফল থেকে একটা বড় অঙ্কের একটা রাজস্ব এসে থাকে। তো ব্যবসায়ীদের অভিযোগ গত 2 বছর থেকে এই বন্দর দিয়ে কোনো ফল, কাঁচা ফল, কমলা, আপেল, আঙ্গুর এগুলা কিন্তু আমদানি হয় না। তো আসলে এখানকার সার্বিক এই অবস্থা ছিল মাহমুদ। দর্শক, হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানির খবরাখবর এবং কর্মব্যস্ততার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে হিলি থেকে টেলিফোনে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। শেষ হল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ফুড অ্যান্ড এগ্রো ফেয়ার 2016। মেলায় প্রত্যাশা অনুযায়ী ক্রেতা দর্শনার্থী পেয়েছেন বলে জানিয়েছেন অংশ নেওয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আর উন্নত মানের বিভিন্ন যন্ত্রপাতি ও উপকরণ সম্পর্কে তথ্য পেয়ে খুশি দর্শনার্থীরাও। তবে মেলার প্রচারণা নিয়ে অসন্তোষ রয়েছে তাদের। বিস্তারিত দেখুন কামরুল হাসান সবুজের রিপোর্টে। কৃষিপ্রধান বাংলাদেশে ক্রমেই বড় হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বাজার। তাই চাহিদা বাড়ছে সম্ভাবনাময় এই শিল্প খাতে দরকারি নানা উপকরণ ও যন্ত্রপাতির। এরই প্রেক্ষিতে কৃষিপণ্য উৎপাদন থেকে শুরু করে খাদ্যপণ্য তৈরিতে দরকারি প্রযুক্তি ও তথ্য বিনিময়ের জন্য আয়োজন এই ফুড অ্যান্ড অ্যাগ্রো মেলার, যেখানে বাংলাদেশ, ভারত, জার্মানি সহ 8টি দেশের 2 শতাধিক প্রতিষ্ঠান তুলে ধরে তাদের সর্বশেষ পণ্য। প্যাকেজিং, তারপর সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেম, একটা কমপ্লিট ইন্ডাস্ট্রিয়াল সলিউশন প্রোভাইড করছে। চিপস, স্ন্যাক্স জাতীয় খাবারগুলো ফ্লেভারের জন্য আমরা সেল করতেছি। For making the meat juicy and spicy. আমাদের এই মেশিন সুস্বাদু খাবার তৈরিতে মশলা ও ফ্লেভার মিক্সড করার জন্য খুব উপযুক্ত। কোয়ালিটি ভালো, তাই দামে better quality. ক্রেতা দর্শনার্থী সমাগমের সন্তুষ্ট অংশ নেওয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রত্যাশা, মেলার পর বাড়বে তাদের গ্রাহক সংখ্যা। ক্লিনিং পারপাসে যা কিছু লাগে সবকিছু আছে। তারপরে আপনার জুমি হেনরিস আছে, ওটা আপনার ফকলিফট। তারপরে এগ্রিকালচারে আমাদের নিউ হল্যান্ড ট্রাক্টর। আমাদের দেশে প্যাকেজিং সেক্টরটা খুব বেশি ডেভেলপ না, আমরা বেশ সারা পাচ্ছি। আর এখানে সেল হয় না, কিন্তু ক্লায়েন্ট তৈরি হয়। দর্শনার্থীরাও জেনে নেন নিজেদের দরকার মতো তথ্য, যা সহায়ক হবে তাদের ব্যবসার পরিধি বাড়াতে। এই মেশিনটা পছন্দ হয়েছে, 3 লাখ টাকা দাম। আমি খুব খুশি যে অল্প টাকার মধ্যে আমি প্যাকেট করতে পারবো। এই মেশিনগুলো আপনার 85 প্যাকেট পার মিনিটে করছে এই মেশিনগুলো। পাশাপাশি লিকেজটা হলো 1% বিলো দেন। দেখতেছি বিভিন্ন ধরনের মেশিনারিজগুলো ফাস্ট ফুডের জন্য। তবে মেলার প্রচারণা ও অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা কম বলে অভিযোগ করেন অনেকেই। আরো অনেক পার্টিসিপেশন হওয়া উচিত লোকজনের, আরো কোম্পানি আরো ব্যাপক আকারে আসা উচিত, কেন এটা তো এক্সপান্ডিং একটা ফিল্ড। ব্যাপকভাবে প্রচার করা উচিত ছিল, আবার করলে হয়তো আরো ভালো হতো আর কি, এটা আরো ফ্রুটফুল হতো। মেলার 4 দিনেই বিভিন্ন স্টলে বিভিন্ন পণ্যে ছিল মূল্য ছাড় সহ বিশেষ অফার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গ্রীষ্মের শুরুতে নদ নদীতে লবণাক্ত পানি বেড়ে যাওয়ায় ভোলার চরাঞ্চলে গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। এতে
গরু মহিষ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। এমন অবস্থায় গোখাদ্যের সংকট কাটাতে লবণ সহিষ্ণু ঘাস চাষ জরুরি বলে জানিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা। নাসিরউদ্দিন লিটনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গরু, মহিষ, ছাগল ও ভেড়া সহ বিভিন্ন গবাদি পশু পালনের সম্ভাবনাময় জেলা হিসেবে পরিচিত দ্বীপ জেলা ভোলা। এখানকার চরাঞ্চলে প্রচুর ঘাস হওয়ায় জেলার অধিকাংশ কৃষক গবাদি পশু পালন করেন। তবে জলবায়ু পরিবর্তনের ফলে নদীর পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ঘাস মরে যাচ্ছে। এতে দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। পাশাপাশি চরাঞ্চলের জমিতে ফসলের আবাদ বৃদ্ধি পাওয়ায় কমেছে গবাদি পশুর চারণভূমি। নদীত নুনা পানি আউনে গাছটা সব মরে গেছে, এই জন্য আমরা কষ্ট আছি। ঘাস পানি পানা বুঝগুড় সমস্যা আছে। আমরা ঘাস কম, এই জন্য আমরা খের খুর বুসি এগুলা খাওয়াতে আছে গরুরে। তারপর গরুর দুধ কমে যায়, গরুর স্বাস্থ্য ভালো থাকে না। শহরের বয়স লয়ে আইছি, ঘাসের অভাব, দুধ কমিয়ে গেছে। যে গরুটা হইতো অর্থাৎ 100 কেজি, ওই গরুটা দেখা গেছে 60 কেজি 65 কেজি তাই হচ্ছে। দুধ মনে করেন আগে হয়েছে যেমন একটা গরুতে 2.5 কেজি 3 কেজি দুধ হয়েছে, যে গরুটিনে ওটিনে মনে করেন 1 কেজি 3 পা আধা কেজি। গবাদি পশুর খাদ্য সংকট কাটাতে চরাঞ্চলে লবণ সহিষ্ণু ঘাস চাষ করার প্রয়োজনীয়তার কথা জানালেন প্রাণী বিশেষজ্ঞরা। প্রোটিনের ঘাটতি নিরসনে আমরা পর্যাপ্ত পরিমাণে ঘাসের চাষ করতে চাই এবং সরকারের কাছে আরো আহ্বান জানাতে চাই যাতে এই জমিগুলোকে আমাদের মাধ্যমে হোক, কৃষককে সরাসরি হোক, যে কোনোভাবে বন্দোবস্ত দেয়া। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে বর্তমানে ভোলায় গরু, মহিষ ও ছাগল সহ প্রায় 8,55,000 গবাদি পশু রয়েছে। সময় সংবাদ, ভোলা। দর্শক, বন্দরনগরী চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী কমল দে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ। যে বন্দরনগরী চট্টগ্রামে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের আয়োজনে 24তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 16তম দিন। গত 11 এপ্রিল শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, চলবে আগামী 11 এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই মেলা চলছে। আর এই মেলায় প্রায় বাংলাদেশের 400-র বেশি শিল্প প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যেখানে স্টল রয়েছে 271টি। এর মাঝে আমি যেটা বলি, গত 12 বছর ধরে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কান্ট্রি পার্টনার হিসেবে রয়েছে থাইল্যান্ড। এছাড়া থাইল্যান্ডের পাশাপাশি এখানে ইরান, চীন, ভারত এর স্টল স্থান পেয়েছে। এবং বিশেষ করে এখানে 271 যে স্টল, সেখানের মধ্যে আমরা জানি 43টা স্টল হচ্ছে মেগা প্যাভিলিয়ন এবং বাকিগুলো হচ্ছে মূলত সাধারণ বুথ বা সাধারণ যে স্টলগুলি। মূলত বাংলাদেশের যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে বা উদ্যোক্তারা রয়েছেন তাদেরকে মূলত প্রমোশন করার জন্য গত 24 বছর ধরে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এই মেলার আয়োজন করে আসছে। এবার তার ব্যর্থ হয়নি। মূলত ফেব্রুয়ারি মাসে প্রতি বছরই মেলা শুরু হয়, এবার তবে একটু পিছিয়েছে। এবার তারা মার্চে মূলত মেলাটি শুরু করেছে এবং পোলো গ্রাউন্ডের বিশাল এলাকা, প্রায় আপনি জানেন যে 4 লাখ স্কোয়ার ফিট এই এলাকাটি, এই এলাকাতে জুড়ে এই মেলা চলছে। এই মেলার মধ্যে আমরা দেখেছি কিন্তু সকাল থেকে দর্শনার্থীরা বা ক্রেতারা ভিড় করছেন কেনার জন্য। একইভাবে বিক্রেতারা বলছেন তারা চেষ্টা করেছেন তাদের সাধ্যের মধ্যে ভালো পণ্যটি আনার জন্য। এক্ষেত্রে আমরা এখন যে স্টল রয়েছে এটি মূলত ইরানি স্টল। বিশেষ করে পাকিস্তান এবং সহ আশপাশের দেশগুলো যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে অর্নামেন্টস বা অলংকার যেগুলো, সেগুলি বিক্রি হয় এখানে। একই সাথে রয়েছে নানা ধরনের প্রসাধনের সামগ্রী। এক্ষেত্রে আমরা যেটা আয়োজকরা যেটা বলছেন, যে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের কর্মকর্তারা তারা বলছেন তারা এই মেলার আয়োজন করে আশানুরূপ সফল পেয়েছেন। এবং আমরা এখন চেষ্টা করবো হয়তো কিছু যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য। এখানে আমরা যতটুকু জানি এটা একটা ইরানি স্টল বা ইরানি প্যাভিলিয়ন। একজন বিক্রেতার সাথে আমরা একটা কথা বলবো যে বেচা বিক্রি বাট্টা কেমন চলছে। মেলার তো আজকে 16 দিন হলো, মেলার তো আজকে 16 দিন, ভাই কেমন বেচা কেনা কেমন চলছে আপনাদের? আশানুরূপ না ভাই, মানুষ হচ্ছে কিন্তু মানে সেল হচ্ছে না। যতটুকু সেল হওয়া দরকার ততটুকু হচ্ছে না। কিন্তু বিক্রেতারা যারা ক্রেতা তারা বলছে আপনার মানসম্মত পণ্য আনেননি বলে তারা অভিযোগ করে দাম বেশি রাখা হয়। আসলে মেন কথা হচ্ছে যে আমরা আমাদের ফেজ চলে গেছে, বুঝছেন? ফেজ চলে গেছে, যেমন ফুটপাতে মাল চলে আসছে। তো আমরা যদি ভালো জিনিস রাখি সবগুলো সবাই মনে করে যে এগুলো মানসম্মত না, তারা আসলে কম্পেয়ার করে না। যদি ফুটপাতের জিনিসের সাথে আমাদের জিনিস কম্পেয়ার করতে অবশ্যই ভালো পেত। আমরা কথা বলছি না, একজন বিক্রেতার সাথে তিনি একটু অনুযোগ করে বললেন যে এখানে দর্শকরা আসছেন প্রচুর, কিন্তু সেই অনুযায়ী বিক্রি বাট্টা হচ্ছে না বলে তাদের অভিযোগ। আমরা দেখেছি কিন্তু গত 2 দিন সরকারি বন্ধ ছিল, প্রচুর দর্শনার্থী ভিড় করেছিল মেলা প্রাঙ্গণে। তবে বিক্রেতারা বলছেন যে এরকম দর্শনার্থীরা ভিড় করছেন, তারা পণ্য দেখছেন কিন্তু সে অনুযায়ী কিনছেন না। আমরা এখন আরেকটা স্টলের সামনে এসেছি যেখানে মূলত সিরামিক পণ্য বিক্রি হচ্ছে। আমরা একটু জানার চেষ্টা করবো যে সিরামিক যে বিক্রিগুলো এগুলো মূলত কোন দেশি, এবং এই যে সিরামিকগুলো আপনি বিক্রি করছেন কোন দেশি এবং বিক্রি কেমন হচ্ছে আপনাদের? ভাই এটা তো মেড ইন ইরান, অরিজিনাল ইরানি। সো কাস্টমার যেহেতু বাড়তেছে সেহেতু কেনাকাটা খুবই কম। ইনশাল্লাহ নেক্সট টাইমে বাড়তে পারে আর কি।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একটা ইরানি স্টল, যে সিরামিক বিক্রেতা। আপনি জানেন এখানে যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলিতে কিন্তু যেসব সামগ্রী বিক্রি হচ্ছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বিল্ডিং আইটেম যেমন রয়েছে, তেমনি রয়েছে পাটজাত পণ্য, বাংলাদেশে প্লাস্টিক সামগ্রী রয়েছে নানা ধরনের, এবং খেলনা সামগ্রী রয়েছে, স্পোর্টস আইটেম রয়েছে, সেই সাথে রয়েছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, স্যানিটারি আইটেমস এবং রয়েছে প্রসাধনী সহ এবং হার্বাল এবং কার্পেট, বিদেশি কার্পেট আমরা দেখেছি ইরানি স্টলগুলিতে বিশেষ করে কার্পেট বিক্রি হতে। এবং তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে খাদ্যপণ্য। বাংলাদেশের যেসব খাদ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদের যেমন পণ্য রয়েছে তেমনি বিদেশি অনেক খাদ্য পণ্যেরও স্টল রয়েছে এখানের মধ্যে। আপনি জানেন যে গত 11 মার্চ এই মেলা শুরু হওয়ার পর আজকে হচ্ছে 27 তারিখ, প্রায় 16 দিন অতিবাহিত হয়ে আসলো। প্রথম কয়েকদিন দর্শনার্থীর সংখ্যা তেমন না বাড়লেও কিন্তু পরবর্তী আমরা দেখেছি বিশেষ করে শুক্র শনি যেদিন সরকারের বন্ধ থাকে সেদিন, এবং গতকাল ছিল 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, আমরা সেদিন দেখেছি সকালবেলায় প্রচুর দর্শনার্থী ভিড় করেছিল এই মেলা প্রাঙ্গণে। তবে যেটা বিক্রেতারা বলছেন যেমন বিক্রি হচ্ছে না, অপরদিকে ক্রেতারা বলছেন যে তারা যদি পণ্য কিনতে এসে তারা দাম চড়া রাখা হচ্ছে, বেশি দাম রাখা হচ্ছে, কিংবা অনেক সময় দেখা যায় মানসম্মত পণ্যটা তারা পাচ্ছে না, যেখানে তারা বিশ্বস্ত সাথে যে পণ্যটি কিনবেন, ভালো পণ্য কিনবেন সেরকম তারা ভরসা পাচ্ছে না বলে কিন্তু বেচা কেনা মানে যেটা বিক্রিটা কম হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা দেখেছি কিন্তু দেশীয় যেসব পণ্য রয়েছে, দেশীয় পণ্যের কিন্তু সেসব পণ্য কিন্তু প্রচন্ড ভিড়, এবং সেখানে কিন্তু বিক্রিও ভালো হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এখন যে স্টলটিতে আছি সেটা হচ্ছে মূলত ইরানি স্টল। আমরা এর আগে কিন্তু ভারতীয় স্টলে গিয়েছিলাম, সেই সাথে আমরা গিয়েছিলাম যে এই যে থাইল্যান্ড স্টল এবং হংকং। এছাড়া শুধু যে আমি বলি যে থাইল্যান্ডে কাঠটি পাটা তা না, কিন্তু তার পাশাপাশি আমরা দেখেছি অন্যান্য বেশ কটি স্টলও এখানে স্থান পেয়েছে। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আগামী আরো 11 এপ্রিল পর্যন্ত এই মেলা চলবে, অর্থাৎ চেম্বার কর্মকর্তারা বলছেন দিন যত যাবে ক্রেতার সংখ্যা অর্থাৎ দর্শকের সংখ্যা তত বাড়বে এবং এখানে বিক্রি বাট্টাও ভালো হবে। তারা বলছে তারা অন্যান্য বছরগুলির উদাহরণ টানছেন, তারা বলছেন অন্যান্য বছরগুলিতে কিন্তু ব্যাপক বিক্রি বাট্টা হয়েছে এবং তারা অপেক্ষা করছেন আগামী কয়েকদিনের মধ্যে হয়তো আরও বিক্রি বাড়বে। তো এইখন পর্যন্ত এ ছিল আমার কাছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের আয়োজনে যে শিল্পপূর্ণ বাণিজ্য মেলা চলছে পল্লগ্রাউন্ড ময়দানে তার সর্বশেষ। দর্শক বন্ধুরা, চট্টগ্রামের পল্লগ্রাউন্ড মাঠে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর মেলা প্রাঙ্গণ থেকে সেসব খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কমল। যাচ্ছি পরের প্রসঙ্গে। কক্সবাজারে আয়োজিত 3 দিনব্যাপী 7ম ক্লেমন মেগা বিচ কার্নিভাল শেষ হয়েছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে অর্থায়নে রাজধানীতে মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব তাৎপর্য শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। আইডিবিতে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম ভরসা। এছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। ময়মনসিংহে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি। গতকাল বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনে দিনব্যাপী এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আলী আকবর। পরে শিক্ষার্থী সহ সব বয়সী মানুষ সেখানে ভিড় করেন। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ওপর আঁকানো দেশের বিখ্যাত চিত্রশিল্পীদের 120টি ছবি স্থান পায়। এছাড়া শিক্ষার্থী তনু হত্যা সহ নারী ও শিশু হত্যার বিচারের দাবিতে বিশেষ একটি প্রতিবাদী ছবি প্রদর্শন করা হয়। দর্শক, তনু হত্যার বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের রোড মার্চের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সজল দাস। সেখানকার অবস্থা জানতে এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, এজি গণজাগরণ মঞ্চের যে রোড মার্চ মেধাবী শিক্ষার্থী তনু হত্যাকারীদের বিচারের দাবিতে এবং তনু হত্যার যে অপরাধীরা রয়েছেন তাদেরকে যাতে কঠোর বিচারের আওতায় আনা হয় সেই বিচারের দাবিতে এখন যে রোড মার্চটি গণজাগরণ মঞ্চ আজকে সকালে শুরু করেছে, তারা সকাল 10টার দিকে গণজাগরণ মঞ্চ অর্থাৎ শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে তাদের যাত্রা শুরু করে এবং এই মুহূর্তে আমরা রয়েছি চিটাগং রোডে অর্থাৎ কাশপুর ব্রিজের ঠিক আগে। অর্থাৎ এইখান থেকে তারা কুমিল্লার উদ্দেশ্যে রওনা করবে এবং কুমিল্লা পর্যন্ত যেতে তারা অন্তত 5 থেকে 6টি জায়গায় মুরাদনগর, দাউদকান্দি সহ 5 থেকে 6টি জায়গায় তারা এই পথসভা করবে। এই মুহূর্তে আমরা চিটাগং রোডে রয়েছি, যেখানে গণজাগরণ মঞ্চের সদস্যরা আপনি দেখতে পাচ্ছেন ইমরান আলী সরকার সহ আরো যারা গণজাগরণ মঞ্চের সদস্যরা রয়েছেন তারা সবাই চিটাগং রোডের যে মোড়টি রয়েছে এখানে একটি আইল্যান্ডের উপরে তারা অবস্থান নিয়েছেন এবং এখানে তারা পথসভা করছেন। এই পথসভার পরে তারা এখান থেকে কুমিল্লার উদ্দেশ্যে যাবেন এবং কুমিল্লা যাওয়ার পথে আরো হয়তো 5 থেকে 6টি জায়গায় তারা এভাবে পথসভা করবেন। এজি মূলত একটি বিষয় যে গত 20 মার্চ যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, ধারণা করা হচ্ছে যে ধর্ষণ
ধর্ষণের পরে মেধাবী শিক্ষার্থী তনুকে হত্যা করা হয়েছে। সেই তনু হত্যার প্রতিবাদে আসলে সারা দেশেই একটি আন্দোলন চলছে এবং এই শিক্ষার্থী সহ সাধারণ মানুষ, সামাজিক সচেতন মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে গণজাগরণ মঞ্চের যে সদস্যরা রয়েছেন তারা একাত্মতা ঘোষণা করেছেন এবং 25শে মার্চ অর্থাৎ শুক্রবার যে তাদের যে কনসার্ট হওয়ার কথা ছিল 26শে মার্চের স্বাধীনতা দিবস কনসার্ট, সেই স্বাধীনতা দিবস কনসার্টের বদলে তারা আসলে প্রতিবাদী যে গান, সেই গানের অনুষ্ঠান করেন এবং এরপরেই তারা ওই দিনই ঘোষণা দেন যে 26শে মার্চের পরে তারা এই রোড মার্চের জন্য কুমিল্লার উদ্দেশ্যে রোড মার্চ করবেন। তো সেই রোড মার্চটি আজকে সকালে 8টা থেকেই আমরা আসলে গণজাগরণ মঞ্চের সদস্য, এই গণজাগরণ মঞ্চের এই রোড মার্চের যে দলটি রয়েছে এদের সাথে রয়েছি। তারা সকাল 8টা থেকেই শাহবাগ গণজাগরণ মঞ্চে এসে অবস্থান নেন এবং এরপরে ধীরে ধীরে জমায়েত হয়ে তারা আসলে তাদের রোড মার্চটি সকাল 10টার দিকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয়। তো একটি বিষয় এজি যে গণজাগরণ মঞ্চের যে রোড মার্চটি তারা এই মুহূর্তে চিটাগাং রোডে রয়েছে এবং চিটাগাং রোড থেকে তারা সামনের দিকে এগোবে এবং আজকে বিকেলে তারা হয়তো কুমিল্লা গিয়ে সবশেষ সমাবেশটি করবেন এবং তারা যে দাবিটি করছেন যে ক্যান্টনমেন্টের ভিতরে ক্যান্টনমেন্টের মতো একটি নিরাপদ জায়গায় এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো এবং সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরেও কোনো ধরনের কোনো বিচার কিংবা কোনো ধরনের কোনো তদন্তের অগ্রগতি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। সেই যাতে করে সেই অগ্রগতি হয় এবং যাতে করে এই বিচারের এই যে নৃশংস ঘটনাটি ঘটেছে তনু হত্যার, মেধাবী শিক্ষার্থী তনু হত্যার যে ঘটনাটি ঘটেছে সেই হত্যার যাতে একটি কঠোর বিচার নিশ্চিত করা হয়, যাতে করে ধারাবাহিকভাবে আমাদের দেশে যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে সেই ধর্ষণের ঘটনাগুলোর কোনোটিরই সেইভাবে বিচার করা হয়নি বলে গণজাগরণ মঞ্চের কর্মীরা দাবি করেছেন। এই কারণেই তারা মূলত চাইছেন যে তনু হত্যার যে ঘটনাটি ঘটেছে এই তনু হত্যার বিচারটা যেন খুব শিগগিরই করা হয় এবং আমরা গতকালকে দেখেছি 26শে মার্চের দিন দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন যে খুব শিগগিরই তনু হত্যার বিচারটি করা হবে এবং আরো একটি বিষয় এটি যে এই মুহূর্তে আমরা চিটাগাং রোডে রয়েছে এবং এরপরে এখান থেকে দাউদকান্দি, মুরাদনগর সহ কুমিল্লায় গিয়ে সবশেষ সমাবেশটি করবেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। তো আজকে এজি আমি লং মার্চের যে রোড মার্চ রয়েছে গণজাগরণ মঞ্চে তাদের সাথেই রয়েছি এবং আমি কুমিল্লা পর্যন্ত তাদের সাথে থাকবো এবং আপনাকে আপডেট তথ্য দর্শক আপনার মাধ্যমে দর্শকদের জানাতে থাকবো। তো এই ছিল চিটাগাং রোড থেকে আমার কাছে সব শেষ তথ্য। এজি দর্শক, তনু হত্যার বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের রোড মার্চের সঙ্গে আছেন আমাদের রিপোর্টার সজল দাস আর সেখানকার খবরাখবর আমাদের সঙ্গে জানাতে সরাসরি যোগ দিয়েছিলেন তিনি। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। বেলজিয়ামে সন্ত্রাসী হামলার পর বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। গেল সপ্তাহের মঙ্গলবার থেকে কমছে স্বর্ণের দাম। বুধবার প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে $1,215 দরে। এরপর বৃহস্পতিবার কিছুটা বেড়ে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $1,221.60 দরে। মঙ্গলবারের আগে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল $1,245। ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত এবং ডলার শক্তিশালী হয় ইতিবাচক প্রভাব স্বর্ণের দামে পড়বে বলে প্রত্যাশা বাজার বিশ্লেষকদের। ইউয়ানের মান স্থিতিশীল রাখতে বিদেশি মুদ্রা বিনিময়ে মুদ্রানীতি সংস্কারে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ঝাও জিয়াওচুয়ান। চীনের দক্ষিণাঞ্চলের হাইনান প্রদেশে এক বার্ষিক সম্মেলনে তিনি আরো বলেন, দেশের অর্থনীতির এখন যে পরিস্থিতি তাতে রফতানি আয়ের উপর নির্ভর করে থাকা উচিত হবে না। এ সময় চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেন, মুদ্রার মান কমিয়ে সব ব্যবসায়ী রফতানি বাড়ানোর পক্ষে কথা বলবে, যেটা দেশের অর্থনীতির জন্য আরো ক্ষতিকর। সম্প্রতি প্রকাশিত সব অর্থনৈতিক সমীক্ষা বলছে ইউয়ানের মান স্থিতিশীল হওয়ার পর দেশের রফতানি আয় আরো কমে গেছে। বিশ্বের সব দেশের মুদ্রানীতি সংস্কারের বিষয়ে এখন আইএমএফ এর ভূমিকা পালনের সময় এসেছে বলেও জানিয়েছেন লি কেকিয়াং। গেল বছর চীনের বৃহত্তম জ্বালানি তেল এবং গ্যাস উত্তোলক প্রতিষ্ঠান পেট্রো চায়নার মুনাফা কমেছে 66.9%। গেল বছর এই প্রতিষ্ঠানের মুনাফা হয়েছে $555 কোটি, যা গেল 14 বছরের মধ্যে সর্বনিম্ন। গেল বছর প্রতিষ্ঠানটির আয় হয়েছে 1.73 ট্রিলিয়ন ইউয়ান, যা 2014 সালের তুলনায় 24.4% কম। মূলত জ্বালানি তেল এবং গ্যাসের দরপতনের কারণে মুনাফা কমেছে এই প্রতিষ্ঠানটির। তবে পেট্রো চায়নার পূর্বাভাস, চলতি বছর জ্বালানি তেল ব্যারেল প্রতি $40 থেকে $50 মধ্যে থাকবে, আর 2020 সাল নাগাদ এ দর $60 থেকে $80 পৌঁছবে। 2015 সালে 80 কোটি ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করেছে পেট্রো চায়না। অ্যাপলের পণ্য
পুনঃ প্রক্রিয়াজাতকরণের জন্য প্রতিষ্ঠানটি উদ্ভাবন করেছে একটি রোবোটিক সিস্টেম। লিয়াম নামের এই রোবোটিক সিস্টেম অ্যাপলের আইফোন, আইপ্যাড এবং কম্পিউটারের উচ্চ মানসম্পন্ন ধাতু পুনঃ প্রক্রিয়াজাত করে আবারও ব্যবহারের উপযোগী করে তুলবে। এতে বর্জ্যের পরিমাণ কিছুটা কমবে বলে মনে করছেন অ্যাপল কর্তৃপক্ষ। বিশ্বব্যাপী দিন দিনই বাড়ছে বর্জ্যের পরিমাণ, অথচ অ্যাপলের মতো জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠানের পণ্য পুনঃপ্রক্রিয়াজাত করা যায় না, আর এ কারণে দুষ্প্রাপ্য টাংস্টেন জাতীয় ধাতুর বিপুল পরিমাণ রয়ে যায় অব্যবহৃত। এ অভিযোগ কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় বলেই আইফোন, আইপ্যাড এবং কম্পিউটারের উচ্চ মানসম্পন্ন ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য লিয়াম নামের এই রোবোটিক সিস্টেমের উদ্ভাবন করেছে অ্যাপল। এই মেশিন তৈরিতে অ্যাপলের সময় লেগেছে অন্তত 3 বছর। মেশিনটি বেশ নিখুঁতভাবে এবং যত্নের সাথে অ্যাপলের যে কোনো পণ্য পুনঃপ্রক্রিয়াজাত করে। লিয়াম যা করতে পারে বিশ্বের অন্য কোনো মেশিন তা করতে পারে না। এটা ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের প্রকৌশলীরা তৈরি করেছে। এই উদ্ভাবনের মধ্য দিয়ে আমরা পুনঃপ্রক্রিয়াজাতকরণের কাজে আরো এক ধাপ এগিয়ে গেলাম। আপাতত ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের প্রধান কার্যালয়ে আইফোন 6 নিয়ে কাজ করছে লিয়াম। প্রতিটি আইফোনের জন্য সময় নিচ্ছে মাত্র 11 সেকেন্ড। এভাবে কাজ করলে প্রতি বছর কয়েক লাখ আইফোন পুনঃপ্রক্রিয়াজাত করতে পারবে রোবোটিক এই সিস্টেম। লিয়াম আইফোনের সব যন্ত্রাংশ এত যত্নের সাথে আলাদা করে যে আমরা এগুলোকে অন্য কোনো পণ্যে অনায়াসে ব্যবহার করতে পারবো, কারণ আইফোনের সব যন্ত্রাংশই কোনো না কোনো যন্ত্রে ব্যবহার করা যাবে। তাছাড়া এটা আমাদের পরিবেশের জন্যও ভালো। ভবিষ্যতে অন্যান্য টেক পণ্যে অ্যাপলের রিসাইকেল করা ধাতু ব্যবহারের আশাও রয়েছে অ্যাপল কর্তৃপক্ষের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের খবর। আমরা চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, দেখতে পাচ্ছি আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসসিএক্স অর্থাৎ প্রধান সূচকের অবস্থান 10 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 4360 পয়েন্ট। অন্যদিকে ডিএসসিএস অর্থাৎ সূর্য সূচকের অবস্থান দেখতে পাচ্ছি কিছু পয়েন্ট হারিয়ে অবস্থান করছে 1058 পয়েন্ট। অন্যদিকে ডিএসসি 30 অর্থাৎ বাছাই সূচকের অবস্থান দেখতে পাচ্ছি 3 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1652 পয়েন্ট। অন্যদিকে শেয়ার বাজারে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে 87 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 93টির এবং দেখতে পাচ্ছি দাম কমেছে 119টির এবং অপরিবর্তিত রয়েছে 61টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। দর্শক, আমরা এখন দেখে নেব টপ 20 শেয়ারের অবস্থা। দেখতে পাচ্ছি তালিকার প্রথম অবস্থানে রয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, যার সবশেষ লেনদেন মূল্য 19 টাকা 4 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটি 19 টাকা 4 পয়সায় 40 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হচ্ছে 17 টাকা 50 পয়সা। অন্যদিকে এমআরএল ওয়ার্ল্ড রয়েছে টপ 20 শেয়ারের দ্বিতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 62 টাকা 80 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটির 64 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে 62 টাকা 60 পয়সা। অন্যদিকে গোল্ডেন হারভেস্ট অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ রয়েছে টপ 20 শেয়ারের 13তম তৃতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 28 টাকা 10 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটি 28 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য এখনো পর্যন্ত 27 টাকা 40 পয়সা। পপুলার লাইফ রয়েছে টপ 20 শেয়ারে দেখতে পাচ্ছি যে চতুর্থ অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 79 টাকা 80 পয়সা এবং সর্বোচ্চ লেনদেন হচ্ছে শেয়ারটি 81 টাকায় এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 75 টাকা 70 পয়সা। অন্যদিকে কেয়া কসমেটিক রয়েছে টপ 20 শেয়ারের দেখতে পাচ্ছি পঞ্চম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 15 টাকা 30 পয়সা। সর্বোচ্চ লেনদেন মূল্য 15 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে শেয়ারটি 15 টাকা 30 পয়সায়। আমান ফিড রয়েছে টপ 20 শেয়ারের ষষ্ঠ অবস্থানে, যার সবশেষ লেনদেন হচ্ছে শেয়ারটির 78 টাকা 10 পয়সায়। সর্বোচ্চ লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 79 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 76 টাকা 70 পয়সা। অন্যদিকে বিএসআরএম লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের সপ্তম অবস্থানে, যার সবশেষ লেনদেন হচ্ছে 180 টাকায়। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটির এখনো পর্যন্ত 183 টাকায় এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 179 টাকা 20 পয়সা। এবং দেখতে পাচ্ছি অষ্টম অবস্থানে রয়েছে জাহিনী স্পিনিং, যার সবশেষ লেনদেন মূল্য 21 টাকা 90 পয়সা। সর্বোচ্চ লেনদেন মূল্য 23 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 21 টাকা 90 পয়সা। অন্যদিকে ইবনে সিনা রয়েছে টপ 20 শেয়ারের নবম অবস্থানে এবং দেখতে পাচ্ছি ডেল্টা ব্র্যাক হাউজিং রয়েছে টপ 20 শেয়ারের 10ম অবস্থানে। দর্শক, এই ছিল আমার কাছে শেয়ার বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। প্রতিদিন অনলাইনে শত শত কোটি টাকার লেনদেন হলেও চট্টগ্রাম বন্দরে নেই কার্যকর সাইবার নিরাপত্তা ব্যবস্থা, যে কোনো সময়ে বিপর্যয়ের আশঙ্কা। নদ নদীতে লবণাক্ত পানি বেড়ে যাওয়ায় ভোলার চরাঞ্চলে গোখাদ্যের সংকট, বিপাকে কৃষক। এবং 3 দশকেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যোগ হয়নি দেশের কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন, শর্ত পূরণ না করায় বাদ পড়েছে লালবাগ কেল্লার মতো স্থাপনাও। দর্শক, এই ছিল সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।